শোনা যাচ্ছে তো? ভয়েস সবার কাছে শোনা যাচ্ছে? গুড ইভিনিং। ইয়েস 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 ইয়েস, ঠিক আছে। আচ্ছা, আমি এবার একটা সামনে সামনে স্ক্রিন শেয়ার করব, বলবে স্ক্রিনটা সবার কাছে ভিজিবল হচ্ছে কিনা। স্ক্রিনটা বলবে ভিজিবল হচ্ছে কিনা। সবার কাছে ভিজিবল হচ্ছে? ভিজিবল হচ্ছে, ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করেছি। দেখো, আজকে পুরো জিকের একটা কিছু ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আমি এসেছি, যেগুলো 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 প্রত্যেকটা পরীক্ষার জন্য বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেইগুলো কি, তো পিএসসি ক্লার্কশিপের জন্য যেগুলো একদম মানে খুব মানে যেগুলো পিএসসি একদম চুজ করে, একদম যেগুলো পিএসসির একদম মানে খুব ভাঁধা ধরা প্রশ্ন, সেই রকম কিছু কিছু জায়গা থেকে আমরা কিছু কোশ্চেন নিয়ে আসছি বা কিছু জিনিসটাকে নিয়ে আসছি। তো টপিকটাকে প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমি ডিসকাস করব, প্রত্যেকটা জিনিস নিয়ে খুব ভালো একটা সেশন হতে চলেছে। এটা কোনো স্পেশালি একটা সাবজেক্টের নয়, দু তিনটে সাবজেক্টকে একটা অ্যাডজাস্টেড করে একটা জিনিস বানিয়েছি, ঠিক আছে। দেখো, তোমরা যখন দেখলে আশা করি তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। তোমরা যদি মাঝখান থেকে কোনো কোশ্চেন করতে চাও তো তোমাকে আমরা কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আমি কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের দেবো। তার আগে ভালো করে জিনিসটাকে দেখো, ঠিক আছে। তোমরা খাতা পেন যদি নিয়ে থাকো, এটাকে নোট ডাউন করতে থাকো, কোনো খুব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি বলবো। দেখো, এখানে কিছু পার্সোনালিটি রয়েছে, সেই পার্সোনালিটি আমাদের যে এই পার্সোনালিটিগুলো কিসের সাথে যুক্ত না, আমাদের একটা ইতিহাসে একটা চ্যাপ্টার রয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেইখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে কেন্দ্র করে আমাদের কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছিল। তখনকার দিনে স্বাধীনতার আগে কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছিল, সেই অর্গানাইজেশনে একটা কোনো ফেমাস পার্সোনালিটি তার সাথে তারা রিলেটেড রয়েছে। তো এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অনেক সময় সেই ফেমাস পার্সোনালিটির নামটাও জিজ্ঞেস করে, বা অনেক সময় বলে দেয় যে এই রকম একটা প্রতিষ্ঠানটা কার উদ্যোগে গড়ে উঠেছিল, বা অনেক সময় আমাকে সালটা দিয়েও কোশ্চেন করতে পারে যে এই যে অর্গানাইজেশনটা কোন সালে তৈরি হয়েছিল, বা এই অর্গানাইজেশনের হেড কে ছিল। সেইটাকে নিয়ে আজকে একটা জিনিস রয়েছে। দেখো, তো তোমরা দেখো এই জিনিসটা, এনাকে নিশ্চয়ই তোমরা চেনো, রামমোহন রায়। এনাকে আর একটা কথা কি বলা হয়? ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। হুম, ঠিক আছে। তো দেখো, ইনি প্রথম যেটা করেছিলেন, এনার হচ্ছে জন্মটা কবে হয়েছিল? 1772 থেকে 1833। 1772 মানে কোন সময়টার বোঝানো হচ্ছে, 1833 মানে কোন সময়টা, সেটা আমাদের আগে জানা দরকার আছে। তো প্রথম আমরা আসি 1772। 1772 মানে কোন সময়টা বোঝানো হচ্ছে না, যে সময়টা আমাদের ওয়ারেন হেস্টিংস ছিল। ওয়ারেন হেস্টিংস ছিল বাংলার গভর্নর জেনারেল। 1772 মানে ওয়ারেন হেস্টিংস যে সময়টা ছিল, কি ছিল না, বাংলার গভর্নর জেনারেল। বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে। প্লাস হচ্ছে কি না, 1833 এই সময়টা কি ছিল না, এই সময়টা কিরকম ছিল না, যে সময়টা ছিল লর্ড বেন্টিং এর সময়কাল। লর্ড বেন্টিং এর সময়কাল, তাহলে এইটা হয়ে গেল কি হচ্ছে, ওয়ারেন হেস্টিংস থেকে লর্ড উইলিয়াম বেন্টিং, এই যে সময়টা, ঠিক আছে, সেইটাই হয়ে গেল কি তোমার রাজা রামমোহন রায়ের সময়। তো এই সময়টার মধ্যে 1772 থেকে 1833-এর মধ্যে আমাদের ভারতের ইতিহাসে কিন্তু প্রচুর ঘটনা ঘটেছিল। প্রচুর ঘটনা ঘটেছিল। তো কি কি ঘটনা ঘটেছিল আমি এইগুলোকে এবারে আস্তে আস্তে একটা একটা করে তোমাদেরকে বলছি। প্রথম যেটা রয়েছে, দেখো, আত্মীয় সভা। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন আসি, আত্মীয় সভাটা কে ফাউন্ড করেছিল, আত্মীয় সভাটা কত সালে ফাউন্ড হয়েছিল। তোমাকে দুটো জিনিসই জেনে রাখতে হবে। কবে তৈরি হয়েছিল? 1815 সালে আত্মীয় সভাটা তৈরি হয়েছিল। কার সময় তৈরি হয়েছিল? অবশ্যই রাজা রামমোহনের সময়, ঠিক আছে। প্লাস তোমাদের আর একটা কি জেনে রাখতে হবে, যে 1828 সালে, 1827 সালে, 1828-এর 20 আগস্ট তৈরি হয়েছিল ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা। এইটা তাহলে প্রথম কিন্তু নাম ছিল ব্রাহ্ম সভা। তাহলে ব্রাহ্ম সভাটা যদি তোমাদের বলে কবে তৈরি হয়েছিল, সেটাকে কি বলবে? তাহলে তার আনসারটা হবে 1828। কিন্তু ব্রাহ্ম সভাটা, ব্রাহ্ম সমাজ কবে হয় না, ব্রাহ্ম সমাজ হয় 1830।
তাহলে একটা হলো কি বাবু ব্রাহ্ম সভা, আর একটা হলো কি ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সভাটা কবে হয়েছিল? 1828। আর সেইটা যখন কি হয়ে গিয়ে ব্রাহ্ম সমাজ হয়েছে সেটা কবে? 1830। হুম। তাহলে এখান থেকে দেখো দুটো কোশ্চেন কভার হয়ে গেল। ঠিক আছে, প্রথমে আমি বললাম যে রাজা রামমোহন বাংলার প্রথম গভর্নর জেনারেলটা কে, প্লাস হচ্ছে কবে আত্মীয় সভা তৈরি হয়েছিল, কবে ব্রাহ্ম সভা, আর কবে প্লাস এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী এইটা কে তৈরি করেছিলেন? সংবাদ কৌমুদী নিউজ পেপারটা কে রচনা করেছিলেন? সংবাদ কৌমুদী নিউজ পেপারটা কে করেছিলেন? এটাও কিন্তু রাজা রামমোহন রায়। প্লাস হচ্ছে তোমাদের আর একটা জিনিস আসবে এখান থেকে, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কবে হচ্ছে অ্যাবলিশড হয়? সতীদাহ প্রথা অ্যাবলিশড হয় হচ্ছে 1830 সালে। ঠিক আছে, 1830 সালে সতীদাহ প্রথা অ্যাবলিশড হয়। তাহলে হচ্ছে সংবাদ কৌমুদী। আচ্ছা, এবার এইখান থেকে এইটুকু যেগুলো পড়ালাম, এইখান থেকে আমি একটুখানি সবাইকে একটুখানি জিজ্ঞেস করি দেখি। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো যে প্রথম কথা, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? সবাই মেসেজ করো দেখি। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? ইয়েস, 1815 সালে। 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছিল। বলো সতীদাহ প্রথা কবে সতীদাহ প্রথা কবে হয়েছিল? সতীদাহ প্রথা কবে হয়েছিল? আচ্ছা, আর আর এটা করতে হবে না, এবার বলো সতীদাহ প্রথা কবে বিলুপ্ত হয়েছিল? 1830। ইয়াস, সতীদাহ প্রথাটা কবে বিলুপ্ত হয়েছিল? 1830 সালে। ঠিক আছে, আচ্ছা যখন সতীদাহ প্রথাটা বিলুপ্ত হয় সেই সময়কার গভর্নর কে? সেই সময়কার গভর্নর জেনারেল কে ছিল? সেই সময়কার গভর্নর জেনারেল কে ছিল? যখন সতীদাহ প্রথাটা বিলুপ্ত হয় সেই সময়কার গভর্নর জেনারেল কে ছিল? চটপট বলো। সেই সময়কার গভর্নর জেনারেল কে ছিল? ইয়েস, উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং ছিল হচ্ছে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। কি মনে রাখতে হবে? ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? সেটা কি রয়েছে? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিল আমাদের ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট দেখো, আর একটা জিনিস এখান থেকে খুব ইম্পর্টেন্ট, হিন্দু কলেজ। হিন্দু কলেজটা কবে হয়? 1817 সালে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আত্মীয় সভাটা কবে হয়? আত্মীয় সভাটা হচ্ছে 1815 সালে। আর একটা হিন্দু কলেজটা আমাদের কবে স্থাপিত হয়? না 1817 সালে। হ্যাঁ, এই হিন্দু কলেজটা যখন স্থাপন হয়েছিল তখন কি হয়েছিল? ডেভিড হেয়ার সর্বতোভাবে এখানে সহায়তা করেছিল। সেই জন্য এই 1825 সালে এটা নাম হচ্ছে বেদান্ত কলেজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হিন্দু কলেজটা এখান থেকে কবে আসবে? হিন্দু কলেজটা যদি বলে তোমাদের কবে হবে, না এটা হচ্ছে 1817 সালে। 1817 সালে হচ্ছে হিন্দু কলেজ হচ্ছে স্থাপিত হয়েছিল। প্লাস হচ্ছে এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখো, আমাদের 1800 রেভারেন্ড আলেকজান্ডার ডাফকে 1830 সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় বিশেষভাবে সাহায্য করে, সেই জন্য এখন স্কটিশ চার্চ কলেজ যাবে। তাহলে আর একটা এখান থেকে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে গেল যে স্কটিশ চার্চ কলেজ কবে স্থাপিত হয়েছিল? স্কটিশ চার্চ কলেজ কবে স্থাপিত হয়েছিল? 1830 সালে। 1830 সালে হচ্ছে স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়েছিল। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে, 1835 সালে আমাদের ইন্ডিয়ান মেডিকেল কলেজ স্থাপন হয়েছিল। ঠিক আছে, 1830 সালে হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। এই স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? না আলেকজান্ডার ডাফ। হ্যাঁ, তাহলে 1830 সালে কি হয়েছিল? স্কটিশ চার্চ কলেজ। সেই স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে আলেকজান্ডার ডাফ। এবং আমি কি বললাম যে ইন্ডিয়ান মেডিকেল কলেজ সেটা কবে স্থাপিত হয়েছিল? না 1835 সালে। 1835 সালে। বলো ক্লিয়ার হচ্ছে এটা সবার কাছে? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? আচ্ছা ঠিক আছে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে ওকে ঠিক আছে। তো আজকে খুব ভালো একটা সেশন হতে চলেছে। আমি কিন্তু পড়াবো, তার মাঝখানে কিন্তু কোশ্চেনও করব। তাহলে বুঝতে পারছো সেশনটাকে খুব ভালো করে তোমাদের কিন্তু শুনতে হবে। ঠিক আছে, আমি কিন্তু পড়াবো, তার মাঝখানে কিন্তু কোশ্চেন করব, তার সাথে কিন্তু আনসারটাও তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, চলো নেক্সট। আচ্ছা এবারে দেখো, দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুরটা কি হয়েছিল? 1794 থেকে 1846। ঠিক আছে, আচ্ছা আমাকে এবার বলো তো, আমাকে এবার বলো তো রাজা রামমোহন রায়ের সময়টা কোথায়? রাজা রামমোহন রায়, হ্যাঁ
নিউজ পেপারের সালটা হচ্ছে মনে রাখবে ওই 1815 ওই সময়টা, ঠিক আছে? নিউজ পেপারের সালটা ইম্পর্টেন্ট নয়, নিউজ পেপারের সালটা ওই 1815 সময়টাই, সংবাদ কৌমুদি যে নিউজ পেপারটা রয়েছে সেটা। আচ্ছা, আমাকে এইটা বলতো যে রাজা রামমোহন রায়ের সময়টা কখন? রাজা রামমোহন রায়ের সময়টা কখন? ইয়াস, 1772 থেকে 1833 সাল। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুরটা কবে হয়েছিল? না, এটা হচ্ছে 1794 থেকে 1846। হ্যাঁ, দ্বারকানাথ ঠাকুর মানে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা, দ্বারকানাথ ঠাকুর। হ্যাঁ, তো 1838 সালে প্রতিষ্ঠা করে ল্যান্ড হোল্ডার সোসাইটি। ইনি দ্বারকানাথ ঠাকুর কি প্রতিষ্ঠা করেছিল? ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? না, 1838 সালে। আমি কি বললাম? 1835 সালে কি হয়েছিল? 1835 সালে বলো তো, 1835 সালে কি হয়েছিল? 1835 সালে কি হয়েছিল বলো? 1835 সালে মেডিকেল কলেজ, ভেরি গুড। মেডিকেল কলেজ হয়েছিল। তার সাথে কি হয়েছিল? না, 1838 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। ল্যান্ড হোল্ডার সোসাইটি ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। তাহলে ভারতের যদি প্রথম রাজনৈতিক সংগঠনটা কি হয়, সেটা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। এই ল্যান্ড হোল্ডার সোসাইটিটা হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন, এবং এই ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর কবে প্রতিষ্ঠা করেছিলেন? না, 1838 সালে। 1838 সালে হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটিটা প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। আচ্ছা, এবারে দেখো, নেক্সট হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, 1817 থেকে। আচ্ছা, এবারে দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তত্ত্ববোধিনী সভাটা তোমাদের ব্রাহ্ম সমাজটা পড়ালাম না, যে ব্রাহ্ম সমাজটা হচ্ছে মোটামুটি হচ্ছে 1828 সালে হচ্ছে সেটা ব্রাহ্ম সমাজ হয়ে যায়। এই তত্ত্ববোধিনী সভাটা তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, 1830 সাল পর্যন্ত রাজা রামমোহন রায়ের সময়। রাজা রামমোহন রায়ের পরে ব্রাহ্ম সমাজটা তখন দেখভাল করবে কে? ব্রাহ্ম সমাজটা তো পুরোপুরি বিলীন হয়ে যায়। তখন ব্রাহ্ম সমাজটাকে দেখভাল করার মতো কেউ থাকা উচিত। তখন হচ্ছে তারপরে যখন দেবেন্দ্রনাথ ঠাকুর হালটা ধরে নিল, তো তখন 1843 সালে এই তত্ত্ববোধিনী সভাটা ব্রাহ্ম সমাজের সঙ্গে মিশে যায়। তাহলে তত্ত্ববোধিনী সভাটা কবে ব্রাহ্ম সমাজের সাথে মিশে যায়? 1843 সালে। তাহলে এখান থেকে আমরা তৈরি করব, ফার্স্ট হচ্ছে কি বললাম, ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কবে? 1838 সালে। 1838 সালে ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কি বললাম? ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বললাম। এবং এই ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটা কে করেছিল? দ্বারকানাথ ঠাকুর। প্লাস 1843 সালে যেটা হয়েছিল, তত্ত্ববোধিনী সভাটা ব্রাহ্ম সমাজের সঙ্গে মিশে যায়। ওকে, নেক্সট দেখো, এরপরে হচ্ছে চলে আসো, এরপরে আর অত কিছু ইম্পর্টেন্ট নয়। এরপরে তোমার চলে আসবে হচ্ছে 1860। ঠিক আছে, 1860। তার আগে বলে দিই এইখানে একটা জিনিস আমি একটুখানি বলে দিচ্ছি। ঠিক আছে, এর আগেও যখন জিকে ক্লাসে বলেছিলাম যে আমাদের লর্ড বেন্টিং, যদি আমরা বেন্টিং এর কথা চিন্তা করি, তাহলে ইনি কিন্তু ভারতের ফার্স্ট হচ্ছে গভর্নর জেনারেল। হ্যাঁ, তাহলে ভারতের যদি ফার্স্ট গভর্নর জেনারেল আমরা চিন্তা করি, বাবু আমাকে যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু আনসার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। কারণ কথা হচ্ছে কি, যে এই লর্ড উইলিয়াম বেন্টিং এর আগে গভর্নর জেনারেলটা কিসের ছিল? একমাত্র আমরা বলতাম বেঙ্গলের গভর্নর জেনারেল। ভারতের গভর্নর জেনারেল তখন বলতাম না। তোমাদেরকে আমি কি বললাম? 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস এর কথা বললাম না? হেস্টিংস কিন্তু ভারতের গভর্নর জেনারেল ছিল না, ও কিসের গভর্নর ছিল? বাংলার গভর্নর জেনারেল। আর ভারতের যে গভর্নর জেনারেলটা হয়, লর্ড উইলিয়াম বেন্টিং হয় ভারতের গভর্নর জেনারেল। এখন এই ভারতের গভর্নর জেনারেলটা এরপর থেকে 1857 সালের যখন মহাবিদ্রোহটা হলো, তখন থেকে এই গভর্নর জেনারেল পোস্টটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল? ভাইসরয়। হ্যাঁ,
তাহলে 1857 সালের যে মহাবিদ্রোহটা হলো, সেই মহাবিদ্রোহ থেকে কি হয়ে যায়, ভাইসরয়। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, তাহলে কি আনসার হবে, লর্ড ক্যানিং হবে। লর্ড ক্যানিং হবে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আর যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে আনসার কিন্তু হবে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। পাস প্লাস হচ্ছে আর একটা এখান থেকে কোশ্চেন আসে গাইস, একটা খুব ভালো করে মাথায় রাখো, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং কথা হচ্ছে ইংরাজি শিক্ষার সূত্রপাতটাও কিন্তু লর্ড বেন্টিং এর দিক দিয়ে হয়। ইংরাজি শিক্ষার যে সূত্রপাতটাও কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং এর দিক দিয়ে হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যে ইনফরমেশন গুলো দিলাম, ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো সবার কাছে? ইয়েস স্যার, সায়ন অধিকারী, আচ্ছা ক্লিয়ার। সুদীপ্তা ভট্টাচার্য, আচ্ছা ঠিক আছে, ইয়েস ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে প্রশ্ন করব, ঠিক আছে? মন দিয়ে শোনো একদম, ক্লাসটাকে পুরো একদম আজকে যা আছে পুরো নোট ডাউন করে মাথায় ঢুকিয়ে নাও, যেন এখান থেকে একটা প্রশ্ন আসলে তোমরা যেন সেই আনসারটা করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে কি, দেখো দীনবন্ধু মিত্র 1860 সালে প্রকাশিত তার একটা নাটক রয়েছে নীল দর্পণ। নীল দর্পণ নাটকটা কার লেখা? দীনবন্ধু মিত্রর লেখা। কবে? 1860 সালে। তাহলে এখান থেকে কি আসে, এরকম কোশ্চেনটা আসতে পারে, নীল দর্পণ নাটকটা কার লেখা, এটা তুমি দিয়ে দিলে, তাহলে নীল দর্পণ নাটকটা কার লেখা, দীনবন্ধু মিত্র, এরকম দিতে পারে। আর এইটা 1860 সালে মানে যখন থেকে ভাইসরয় হয়েছে, তার মানে মহাবিদ্রোহর পরের সময়টাকে বোঝানো হচ্ছে, যে সময়টা নীলকর সাহেবদের অত্যাচারটা ছিল, সেই 1860 সালেই হয়েছে তোমার নীল দর্পণ নাটকটা। সেটা কে লিখেছিল? তাহলে নীল দর্পণ নাটকটা কার লেখা, দীনবন্ধু মিত্র, এটাও দিতে পারে। বা নীল দর্পণ নাটকটা কত সালে রচিত হয়েছিল, 1860 সালে, সেটাও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আর একটা কি হচ্ছে দেখো, 1838 সালে, ঠিক আছে, বলো বলো, এক্ষুনি বললাম 1838 সালে কি হয়েছিল, বলো চটপট এরপর আনসার করো। 1838 সালে কি হয়েছিল? 1838 সালে কি হয়েছিল, চটপট আনসার করো। 1838 সালে কি হয়েছিল? ইয়েস, ল্যান্ড, হ্যাঁ, ল্যান্ড হোল্ডার সোসাইটি, ইয়েস, ভেরি গুড, ল্যান্ড হোল্ডার সোসাইটি। আচ্ছা বলো তো, এই যে 1838 সালে ল্যান্ড হোল্ডার সোসাইটিটা হয়েছে, এই ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কে তৈরি করেছিল? ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কে তৈরি করেছিল? ইয়েস, দ্বারকানাথ ঠাকুর। ল্যান্ড হোল্ডার সোসাইটিটা কে তৈরি করেছিল? দ্বারকানাথ ঠাকুর। ভেরি গুড, সবার খুব সুন্দর আনসার আসছে, সবাই কিন্তু ক্লাসে মনোনিবেশ করছে, বুঝতেই পারা যাচ্ছে, দ্বারকানাথ ঠাকুর। ল্যান্ড হোল্ডার সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ভেরি গুড। ঠিক আছে, এইভাবেই কিন্তু মানে ক্লাসটা করতে হবে, তবেই কিন্তু আমরা জিনিসটাকে মাথায় ঢোকাতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বন্দে মাতরম মন্ত্রের হচ্ছে এ রয়েছে, তাহলে বন্দে মাতরম, এটার কি রয়েছে, একটা আনন্দমঠ উপন্যাস রয়েছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস জেনে রাখবে, আনন্দমঠটা কবে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। এখান থেকে তিনটে নাটক, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডল, আনন্দমঠ, যেহেতু আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছি, সেই জন্য এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে, কপাল কুণ্ডলাটা কার, আনন্দমঠটা কার, দুর্গেশ নন্দিনী কার, এইগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। তোমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কৃষ্ণকান্তের উইল রয়েছে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু হচ্ছে বঙ্কিমচন্দ্রকে, আর একটা কথা কি বলা হতো, সাহিত্য সম্রাট বলা হতো। সাহিত্য সম্রাট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে। তারপর হচ্ছে সাগর সঙ্গমে নবকুমার, সাগর সঙ্গমে নবকুমার, এটা কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, আনন্দমঠ। আনন্দমঠটা খুব ইম্পর্টেন্ট, আনন্দমঠটা কবে হয়? 1882 সালে। 1882 সালে হচ্ছে আনন্দমঠটা হয়। ঠিক আছে, 1882 সালে আনন্দমঠ হয়, মানে এই 1882 সালে আর কি ঘটনা ঘটেছিল? 1882 সালে আর কি ঘটনা ঘটেছিল না, আমাদের একটা কথা হচ্ছে যে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা যেটা রয়েছে, সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে রিপিল করে দেওয়া হয়েছিল। মানে আমাদের যেটা 1876 হচ্ছে যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা ছিল, সেইটাকে রিপিল করে দেওয়া হয়েছিল কিন্তু 1882 সালে। ঠিক আছে, তাহলে এই তিনটে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আনন্দমঠ উপন্যাসটা কার লেখা, এটা কিন্তু আসতে পারে। আচ্ছা দেখো, এখানে দেখো আর একটা জিনিস ইম্পর্টেন্ট, 1865 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। আচ্ছা আর একটা কথা বলো তো, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কি? ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কি? বলো, ভারতের
রাজনৈতিক সংগঠন কি? চটপট আনসার দাও, চটপট আনসার যেন সবার কাছ থেকে আসে। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কি? চটপট আনসার দাও। ইয়েস, ল্যান্ড হোল্ডার সোসাইটি। একদম মনে রেখে দেবে, ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটি হচ্ছে ভারতের প্রথম হচ্ছে রাজনৈতিক সংগঠন। আচ্ছা নেক্সট। আচ্ছা, তাহলে এখানে আর একটা হয় যে 1865 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, তাহলে দুর্গেশ নন্দিনীটা কবে হয় না 1865 সালে, এবং বঙ্গদর্শন সাময়িক পত্রিকা শুরু হয়। তাকে স্বদেশিকতার ধর্মগুরু বলে আখ্যা দিয়েছেন অরবিন্দ ঘোষ। কাকে, খুব ইম্পর্টেন্ট, এইটুকু কোশ্চেনে আসে দিতে পারে, কাকে স্বদেশিকতার ধর্মগুরু বলা হয়? কাকে স্বদেশিকতার ধর্মগুরু বলা হয়? সেটা কি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। প্লাস দেখো আর একটা জিনিস ইম্পর্টেন্ট কি রয়েছে, দেবী চৌধুরানী কবে হয়েছিল? 1884 সালে। এখানের মধ্যে তোমাকে যেহেতু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছ, এরকম কোশ্চেন আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ নট রিলেটেড উইথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানে 4টে অপশন দিয়ে দিল, 4টে অপশনের মধ্যে তোমাকে মারতে হবে। তাহলে স্বদেশিকতার ধর্মগুরু এই ওয়ার্ডটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। স্বদেশিকতার ধর্মগুরু, এই স্বদেশিকতার ধর্মগুরুটা কে উত্তর দিয়েছিল, কে আখ্যা দিয়েছিল? অরবিন্দ ঘোষ। কে আখ্যা দিয়েছিল? অরবিন্দ ঘোষ। এই স্বদেশিকতার ধর্মগুরু কি আখ্যা দিয়েছিল? অরবিন্দ ঘোষ। এবং এই স্বদেশিকতার ধর্মগুরু কাকে বলা হয় না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্বদেশিকতার ধর্মগুরু বলা হয়ে থাকে। নেক্সট, কেশবচন্দ্র সেন দেখো 1838 সালে, 1838 সালে, তাহলে 1866 সালে তার পেরিয়ে তৈরি হয় ভারতের ব্রাহ্ম সমাজ। আচ্ছা, আর একটা কি হয়েছিল ব্রাহ্ম সমাজ? তাহলে দুটো দেখলাম, একটা হচ্ছে রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ রয়েছে, এটা হচ্ছে তোমার কি হয়েছিল 1830 সালে হয়েছিল। আর একটা ভারতের ব্রাহ্ম সমাজ, সেটা কবে হয়েছিল? 1866 সালে। 1866 সালে, 1866 সালে এনার পত্রিকাটা কি ছিল? রাজা রামমোহন রায়ের পত্রিকাটা কি ছিল? সংবাদ কৌমুদী। কি ছিল? সংবাদ কৌমুদী। আর যেটা কেশবচন্দ্র সেন আছে, এর যেটা রয়েছে বামা বোধিনী পত্রিকা। বামা বোধিনী পত্রিকা, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। বামা বোধিনী পত্রিকার হচ্ছে সম্পাদক কে? তাহলে আসতে পারে কিন্তু কেশবচন্দ্র সেন। তাহলে ভারতের ব্রাহ্ম সমাজটা কবে হয়েছিল? 1866 সালে। ঠিক আছে, 1866 সালে কি হয়েছিল? ভারতের ব্রাহ্ম সমাজ। বলো, এবারে আমাকে কোশ্চেন বলো, আনন্দমঠ উপন্যাস কবে হয়েছিল? ইয়াস, 1866 সালে। বলো আনন্দমঠ উপন্যাসটা কবে রচনা করা হয়েছিল? বলো ভাই। আনন্দমঠ উপন্যাস, হ্যাঁ, প্রথম জন 1882 সালে। 1882 সালে, ইয়েস, 1882 সালে হচ্ছে কি আনন্দমঠ উপন্যাস তৈরি হয়েছিল। আনন্দমঠ উপন্যাসটা কবে তৈরি হয়েছিল? 1882 সালে। নেক্সট কোশ্চেন, নেক্সট টপিকে আমরা যাচ্ছি। দেখো দেখো এরপরে হচ্ছে কেশবচন্দ্র সেন। তাহলে কেশবচন্দ্র সেনটা কি রয়েছে না ভারতের ব্রাহ্ম সমাজ। ভারতের ব্রাহ্ম সমাজটা কবে হয়েছিল না 1866। 1866 হচ্ছে ভারতের ব্রাহ্ম সমাজ হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, প্লাস হচ্ছে কি রয়েছে দেখো, এখানে আর একটা হচ্ছে কি যে 1872 সালে, 1872 সালে কি হয়েছিল নেটিভ ম্যারেজ অ্যাক্ট। এখান থেকে আর একটা জিনিস, আচ্ছা এখানে দেখো বামাবতীর পত্রিকাটা দেখো, 1863 সালে লিখেছিল ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড, চালু হলো বামা বৌদির পত্রিকা। কেশবচন্দ্রের নির্দেশে এই প্রার্থনা সমাজের ধার মাধ্যমেই ব্রাহ্ম ধ্যান ধারণা ছড়িয়ে পড়ে হয়েছে মহারাষ্ট্রে। ঠিক আছে, তাহলে ভারতের ব্রাহ্ম সমাজটা কবে হয়েছিল? 1866 সালে। সেই সময় বামাবতীর পত্রিকা। আর আমাদের যেটা রয়েছে 1830 সালে হয়েছিল। নেক্সট, শিশির কুমার ঘোষের, শিশির কুমার ঘোষ, শিশির কুমার ঘোষের কি পত্রিকা রয়েছে? অমৃতবাজার পত্রিকা। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কবে হয়েছিল অমৃতবাজার পত্রিকা? অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে? তাহলে তোমাকে কি বলতে হবে? শিশির কুমার ঘোষ। হ্যাঁ, ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা। বাংলাতে এটি সবচেয়ে হচ্ছে পুরনো পত্রিকা, বাংলাতে এটা সবচেয়ে পুরনো পত্রিকা। হ্যাঁ, তাহলে বাংলাতে সবচেয়ে পুরনো পত্রিকা, প্রথমে ছাপা হতো বাংলা, তারপর এটা। ঠিক আছে, তাহলে এবার কতগুলো পত্রিকা বলছি, চটপট বলে ফেলো, চটপট বলে ফেলো। বলো, সংবাদ কৌমুদী কার লেখা? সংবাদ কৌমুদী কার লেখা? সংবাদ কৌমুদী কার লেখা? সংবাদ কৌমুদী, হ্যাঁ, রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায়। ওকে ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো নেক্সট।
আচ্ছা, এবারে হচ্ছে দেখো উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি, দেখো উমেশ চন্দ্র ব্যানার্জি সম্বন্ধে যেটুকু পড়ার আছে আমি তোমাদেরকে একটা বলে দিই। উমেশ চন্দ্র ব্যানার্জি সম্বন্ধে যেটুকু যা পড়ার আছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা বলো তো, যে ভারতের ব্রাহ্ম সমাজটা কবে হয়েছিল? ভারতের ব্রাহ্ম সমাজটা 1866, ঠিক আছে, ঠিক আছে, 1866, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে দেখো উমেশ চন্দ্র ব্যানার্জি, ডাব্লিউ সি ব্যানার্জি, ডাব্লিউ সি ব্যানার্জি সম্বন্ধে যেটা কারেক্ট রয়েছে, যে আমাদের প্রথম হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা কবে হয়েছিল? না, প্রথম হচ্ছে 1885 সালে। হ্যাঁ, 1885 সালে কি হয়েছিল? না, আমাদের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা ফর্ম হয়েছিল। আচ্ছা, এবারে এখান থেকে একটা প্রশ্ন আসে, যে 1885 সালে যে জাতীয় কংগ্রেসটা তৈরি হয়েছিল সেটা কে বানিয়েছিল, কার এতে বানানো হয়েছিল? সেটাকে মনে রাখবে, এ ও হিউম। ঠিক আছে, এ ও হিউমের নেতৃত্বে 1885 সালে কি হয়েছিল? জাতীয় কংগ্রেসটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তো এই জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশনটা ছিল, জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশনটা ছিল, সেই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করে হচ্ছে কি ডাব্লিউ সি ব্যানার্জি। তাহলে এটা মুম্বাইতে ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন তিনি। প্লাস হচ্ছে কি 1892 সালে এলাহাবাদ কংগ্রেসের অধিবেশনে ফের সভাপতি হন তিনি। তাহলে দুটো বারে সভাপতি হয়েছিল। একটা কি হয়েছিল তোমার 1885 সালে, 1885 সালে হয়েছিল। আর একটা হচ্ছে তোমার 1892 সালে। 1892 সালে দুবার হচ্ছে কিন্তু সভাপতি হয়েছিল। আর এই যে এটা এটা হিউমটা, এটাকে কে বানিয়েছিল? এটা হচ্ছে তোমার মানে এ ও হিউম হয়েছিল। ঠিক আছে, এ ও হিউম। প্রথমটা হয়েছিল মুম্বাইতে হয়েছিল, তারপরেটা 1800, এটা এর পরে যেটা সেশনটা হয় সেটা কিন্তু কলকাতা হয়। আর এখানে দুটো উমেশ চন্দ্র ব্যানার্জি দুবার কিন্তু সভাপতিত্ব করেছিল। কি কি? একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার 1885 সালে, একটা হচ্ছে 1885 সালে, আর একটা হচ্ছে 1892 সালে। 1885 সালে আর একটা হচ্ছে 1892 সালে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এবার একটুখানি আমরা পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারটাই আসি। দেখো, পলিটিক্যাল সায়েন্সের একটা জিনিসে আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন রকম মৌলিক অধিকার। ঠিক আছে, তো আমাদের এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে, আমাদের হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার, মৌলিক অধিকারগুলো আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? না, মৌলিক অধিকারগুলো হচ্ছে আমাদের ইউএসএ থেকে হচ্ছে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটসগুলো। ঠিক আছে, ইউএসএ থেকে। তো এটা কত রকমের মৌলিক অধিকারটা আছে সেটাকে আমাদের একটুখানি দেখে নাও। প্রথম কথা কি রয়েছে? সাম্যের অধিকার। সাম্যের অধিকারটা 14 থেকে 18 নম্বর ধারায়। 14 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? না, আইনের দৃষ্টিতে সকলেই হচ্ছে সাম্য। ঠিক আছে, টোটাল হচ্ছে এখানে অনেকগুলো মৌলিক অধিকার রয়েছে। তার মধ্যে 14 থেকে 18 নম্বর ধারায় কি রয়েছে? সাম্যের অধিকার। সাম্যের অধিকার মানে হচ্ছে কি, আইনের দৃষ্টিতে হচ্ছে সকলেই সমান আছে। ঠিক আছে, নেক্সট দেখো এই 15 নম্বর আর্টিকেলটা। 15 নম্বর, দেখো কতগুলো আর্টিকেল আমি বলে দিচ্ছি। প্রথম সাম্যের অধিকারটা কি রয়েছে? 14 থেকে 18। এই 14 থেকে 18টাকে কিরম ভাবে স্প্লিট আপ করা আছে দেখো। প্রথম কথা, 14 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সকলেই সমান আছে। ঠিক আছে, 15 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? না, এখানে কাউকে হচ্ছে কোনো ভেদাভেদ করা যাবে না। মানে আইন, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ অনুপাতে সবাই কিন্তু সকলের রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে 16 নম্বর। 16 নম্বরটা কি রয়েছে? 16 নম্বরটাতে হচ্ছে, 16 নম্বর আর্টিকেলে হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে। তারপরে 17 নম্বরটা, 17 নম্বরটা কি বলা হচ্ছে? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অস্পৃশ্যতাটা যেটা রয়েছে, অস্পৃশ্যতাটাকে কত বলা হয়েছে? 17 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে যে অস্পৃশ্যতাটাকে কোথায় বলা হয়েছে? 17 নম্বর আর্টিকেলে।
আর 18 নম্বর হচ্ছে কি তোমার কোনো টাইটেল নিতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যেটা করলাম যে অধিকারটা সেটা হচ্ছে কি আমাদের সামের অধিকার। সামের অধিকারটা কি করলাম, 14 থেকে 18। প্রথম 14তে কি বলা হচ্ছে না আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার রয়েছে। 15 নম্বরে কি বলা হয়েছে, 15 নম্বর হচ্ছে তুমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে তুমি ডিসক্রিমিনেট করতে পারবে না। 16 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার রয়েছে। 17 নম্বরে কি বলা হয়েছে যে আনটাচেবিলিটি অর্থাৎ ভারতের অস্পৃশ্যতার বিরুদ্ধে রাখা হয়েছে। আর 18 নম্বরে কি বলা হয়েছে, কোনো টাইটেল নেওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো রকম কোনো তুমি টাইটেল বা তোমরা কোনো রকম কোনো পদবি গ্রহণ করতে পারবে না। ওকে, তো এইটাই হলো আমাদের কি রয়েছে 14 থেকে 18। এরপরে দেখো আমি একটুখানি যেহেতু যে সময়টা কম একটুখানি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট যে অধিকারটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে কি মৌলিক অধিকারটা মনে রাখবে যে প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার, 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার। ঠিক আছে, একটা মৌলিক অধিকার যেটা ছিল সেই মৌলিক অধিকারটার নাম কি ছিল, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, হ্যাঁ, সম্পত্তির অধিকার। মানে অ্যাকচুয়ালি আমাদের যেমন 6টা মৌলিক অধিকার রয়েছে, এরপরে একটা ছিল সম্পত্তির অধিকার। এই সম্পত্তিকে কি করা হয়েছে না 1978 সালে, খুব আছে এটা, এই সম্পত্তির অধিকারটাকে কবে বহিষ্কৃত করা হয়েছে, 1978 সালের 44তম সংবিধান সংশোধনে। 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এই সম্পত্তির অধিকারটাকে কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। তাহলে এখন সম্পত্তির অধিকারটা কি রয়েছে, একটা লিগ্যাল রাইট, একটা লিগ্যাল রাইট। তোমাদের এরকম কোশ্চেন আসবে যে সম্পত্তির অধিকারটা কি, এখন কোনো লিগ্যাল রাইট না কোনো সাংবিধানিক অধিকার। তাহলে তোমাকে আনসার কি মানতে হবে, লিগ্যাল রাইট। প্লাস কি তোমাকে এটা জানতে হবে যে এই সম্পত্তির অধিকারটাকে কবে এখানে অ্যাবলিশ করা হয়েছে না 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এটাকে অ্যাবলিশ করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? ক্লিয়ার হচ্ছে তো সবার কাছে? ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার, ওকে ওকে, ঠিক আছে। ক্লাস কিরকম লাগছে সবার? ক্লাস কিরকম লাগছে? ক্লাস কিরকম লাগছে? আচ্ছা, ঠিক আছে সুদীপ্তা, থ্যাংক ইউ। ঠিক আছে, কিরকম লাগছে সবাই ক্লাস? ওকে, ঠিক আছে। ওকে, খুব ইনফরমেটিভ হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে সম্পত্তির অধিকার আছে। আর একটা জিনিস যারা জানবে, এই যে স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারায় এখানে 6 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে। ক প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে 6 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে। 19 নম্বর ধারায় ক প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে, 6 প্রকার স্বাধীনতার কথা। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট দেখো, আমি যেটা বললাম 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে এটা বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা কিন্তু এখন আর মৌলিক অধিকারের মধ্যে নেই। ওকে, আচ্ছা এবারে কি হচ্ছে দেখো, আর একটা জিনিস তোমাকে খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যখন ইমার্জেন্সি জারি করা হয়, এগুলো আস্তে আস্তে যখন আরো পড়াবো তখন বুঝতে পারবে, যে আমাদের যখন ইমার্জেন্সি জারি করা হয় তখন মৌলিক অধিকারটার মধ্যে এমন একটা পাওয়ার আছে যে মৌলিক অধিকারটাকে তুমি কোনোভাবে বন্ধ রাখতে পারবে না। মৌলিক অধিকারটাকে তুমি কোনোভাবে বন্ধ রাখতে পারবে না। তোমার যদি অন্য কিছু তোমাকে যদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তুমি ডিরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারো, ডিরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। কিন্তু একটা কথা হচ্ছে কি, যখন আমাদের কনস্টিটিউশনে একটা পার্ট আছে এমার্জেন্সি, যখন একটা পার্ট আছে ইমার্জেন্সি, ইমার্জেন্সির সময় কিন্তু তোমার আইনই আছে যে মৌলিক অধিকারকে তুমি সব কটা মৌলিক অধিকারকে বন্ধ রাখতে পারো। মানে এই যে আমাদের 14 থেকে সাম্যের অধিকার রয়েছে, স্বাধীনতার অধিকার রয়েছে, শিক্ষা সংস্কৃতি রয়েছে, এই যে যেগুলো রয়েছে সেগুলোকে সবটাই তুমি বন্ধ রাখতে পারো, কিন্তু কখন না ইমার্জেন্সির সময়, অন্য সময় কিন্তু নয়।
যখন কিন্তু জরুরি অবস্থা জারি করা হবে, যখন জরুরি অবস্থা জারি করা হবে তখন কিন্তু তুমি মৌলিক অধিকারকে বন্ধ রাখতে পারো। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে ইমার্জেন্সির সময় যে মৌলিক অধিকারগুলোকে মানে বন্ধ রাখা হয় তার মধ্যে কোন দুটো মৌলিক অধিকার রয়েছে যেগুলোকে বন্ধ রাখা যায় না? সেটা দেখো দুটো, একটা 20 আর একটা হচ্ছে 21। দেখো কি 20 নম্বর ধারাটা কি বলা হয়েছে? দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। এটা একটা 20 নম্বর ধারা রয়েছে। যে এই যে কি রয়েছে না, আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে প্রচলিত আইন অনুসারেই শাস্তি প্রদান করতে হবে। যে আইনটা রয়েছে সেই আইনটাকে যদি ভায়োলেট করে তাহলে সেই আইনে যেরকম শাস্তিটা লেখা রয়েছে তাকে সেই শাস্তিটাই দিতে হবে। সেখানে যদি লেখা থাকে তাকে যাবজ্জীবন, তো তাকে যাবজ্জীবন দিতে হবে। সেই আইনে যেটা লেখা রয়েছে তার এগেনস্টে তার একটা বেশি কিন্তু আমি শাস্তি দিতে পারবো না। এটা 20 নম্বর রয়েছে। আর একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না, নো ডবল জিওপার্ডি, মানে একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না। আর অভিযুক্ত ব্যক্তি নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করানো যাবে না। তোমার একটা কথা হচ্ছে নিজের বিরুদ্ধে তুমি যদি মনে করো কাউকে ফোর্স করো যে তুমি তোমার এগেনস্টে সাক্ষ্য দাও, সেটা কিন্তু করা যাবে না। এইটা একটা 20 নম্বর রয়েছে। আর একটা হচ্ছে 21-এ কি বলা হয়েছে? 21-এ বলা হয়েছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটা 21-এ বলা হয়েছে। তাহলে এইটা মনে রাখবে, পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে ইমার্জেন্সির সময় কোন দুটো প্রভিশন আছে যেটাকে বন্ধ রাখা যায় না। তাহলে সেটা হচ্ছে একটা 20 আর একটা হচ্ছে 21। ঠিক আছে, একটা 20 আর একটা হচ্ছে 21। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? ওকে, ঠিক আছে। তাহলে এইটা আমি তাহলে কি বললাম বলো, কোন দুটোকে বন্ধ রাখা যাবে না? কোন দুটোকে বন্ধ রাখা যাবে না ইমার্জেন্সির সময়? কোন দুটোকে ইমার্জেন্সির সময় বন্ধ রাখা যাবে না? 20 আর 21। ইয়েস, 20 আর 21টাকে কিন্তু ইমার্জেন্সির সময় বন্ধ রাখা যাবে না। আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্ন বলো তো, যে 19 নম্বর ধারায়, 19 নম্বর ধারায় ক প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে? 19 নম্বর ধারায় ক প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে? ইয়েস, 6 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আনটাচেবিলিটি কত নম্বর সেকশনে বলা হয়েছে? আনটাচেবিলিটিটা কত নম্বর সেকশনে? আনটাচেবিলিটি অস্পৃশ্যতাটা কত নম্বর সেকশনে? ঠিক আছে। তো এই ছিল আজকের সেশন। ঠিক আছে। তো তো এবারে আমি তো এই সেশনটা আজকে শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। তো এরপরে আমি বাপন স্যার কিছু তোমাদের বলবে। ঠিক আছে, আমি বাপন স্যারকে এটাকে হ্যান্ড ওভার করছি।